খুনের লোকেশন হিসেবে সিরিয়াল কিলারের পছন্দ চলন্ত ট্রেনের কামরা। দেশের বিভিন্ন জায়গায় ট্রেনে চেপে ঘুরতো সে, আর তারই সঙ্গে করে বেড়াতো একটার পর একটা খুন। নিজের শিকার হিসেবে সে কখনো বেছে নিয়েছিল আমাদের বাংলার এক নিরীহ তবলাবাদককে, আবার কখনো তার শিকার হয়েছিল গুজরাটের এক টিউশন ফেরত তরুণী। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোনো দিক বাদ রাখেনি এই সিরিয়াল কিলার। ট্রেনে চেপে সে বিভিন্ন জায়গায় গেছে আর নিজের সিগনেচার স্টাইলে একের পর এক খুন করেছে। তাই ইন্ডিয়ান রেলওয়ের কামরায় একটার পর একটা খুন করে বেড়ানো এই সিরিয়াল কিলারকে ধরতে একসঙ্গে 5 রাজ্যের পুলিশ উঠে পড়ে লেগেছিল। তারই সঙ্গে রেলওয়ে পুলিশ তো ছিলই। শুধু এই সিরিয়াল কিলারকে ধরার জন্য গঠন করা হয়েছিল 100 জন পুলিশের একটা টিম। পাশাপাশি আমাদের এই বাংলার পুলিশও একটা স্পেশাল টিম গঠন করেছিল এই সিরিয়াল কিলারকে ধরার জন্য। কিন্তু এই রেলওয়ে সিরিয়াল কিলার আজ থেকে কয়েক বছর আগে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল দূরপাল্লার ট্রেন যাত্রীদের মনে। নমস্কার, আমি সুজয় নীল। ইতোমধ্যেই আমার চ্যানেলে মার্ডার মিস্ট্রি থেকে ইন্ডিয়ান হিস্ট্রি বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, কিন্তু বহুদিন হয়ে গেছিল আমি সিরিয়াল কিলার বিষয়টা নিয়ে কোনো ভিডিও আনিনি আপনাদের জন্য। তাই আজকের এই ভিডিওতে আমি এমন এক সিরিয়াল কিলারের কথা বলবো যার জন্য রাতের ঘুম উড়ে গেছিল ইন্ডিয়ান রেলওয়ের কর্তাদের। কারণ আমাদের ভারতবর্ষের প্রত্যেক দিন কয়েক কোটি মানুষ ট্রেনে চেপে যাতায়াত করেন। এইবার যদি কখনো ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে এক বাঙালির রক্তাক্ত লাশ উদ্ধার হয়, আবার কখনো পুনে কন্যাকুমারী এক্সপ্রেস থেকে উদ্ধার হয় এক মহিলার দূষিত ছিন্ন ভিন্ন দেহ, তাহলে পুলিশ এবং রেলওয়ে কর্তাদের কপালে ভাঁজ পড়াটা খুবই স্বাভাবিক। আর একটা জিনিস জানলে চমকে উঠবেন, এই সিরিয়াল কিলার যেদিন পুলিশের হাতে ধরা পড়ে তার ঠিক 8 ঘন্টা আগেই সে একজন মহিলাকে ট্রেনের ভিতর করে খুন করেছিল। কিন্তু শেষমেশ এই সিরিয়াল কিলারকে পুলিশ ধরল কিভাবে? আর কেনই বা এই সিরিয়াল কিলার নিজের কিলিং জোন হিসেবে বেছে নিত চলন্ত ট্রেনের কামরা বা রেলওয়ে প্ল্যাটফর্মকে? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই ভারতবর্ষের অন্যতম ভয়ঙ্কর এই সিরিয়াল কিলারের বিষয়ে। 21শে নভেম্বর 2024 সকাল 7:15 হাওড়া স্টেশন এসে পৌঁছলো ডাউন কাটিহার এক্সপ্রেস। আর 5টা দিনের মতোই ট্রেন স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই গোটা ট্রেন খালি হয়ে গেল। প্যাসেঞ্জাররা চলে গেলেন যে যার গন্তব্যে। খানিকটা বাদে ট্রেনটা কার শেডে পৌঁছলো। রেলওয়ে কর্মীরা ট্রেনের মধ্যে প্রতিটা কামরা নিয়মমাফিক চেক করতে শুরু করলেন। একের পর এক কামরা চেক করতে করতে রেলওয়ে কর্মীরা পৌঁছলেন ট্রেনের শেষ কামরায়, যেটা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে। আর ঠিক তখনই এক রেলওয়ে কর্মীর চোখে পড়ল কামরার একটা আপার বার্থে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। কিন্তু কাছে যেতেই বোঝা গেল চাদরে ততক্ষণে ফুটে উঠেছে রক্তের দাগ। রেলওয়ে কর্মীদের মধ্যে থেকে কেউ একজন চাদরটা সরাতেই দেখা গেল আদতে ওটা একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত লাশ, যার শরীরে ধারালো অস্ত্রের কোপ তখনও দগদগে হয়ে আছে। সঙ্গে সঙ্গে রেলওয়ে কর্মীরা খবর দিলেন আরপিএফে। শুরু হলো খুন হওয়া ব্যক্তির পরিচয় উদ্ঘাটনের কাজ। ওদিকে ততক্ষণে বালির নিশ্চিন্দা এলাকার চট্টোপাধ্যায় বাড়ির লোকজন প্রবল টেনশনে ভুগছেন, কারণ পরিবারের কর্তা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সকাল থেকে ফোনে পাওয়া যাচ্ছে না। পেশায় তবলাবাদক ওই ভদ্রলোক 18 নভেম্বর কাটিহার গেছিলেন তবলার ক্লাস নিতে। একটানা 12 বছর ধরে কাটিহার রামকৃষ্ণ মিশনে তবলার ক্লাস নিতেন সৌমিত্র বাবু। 20শে নভেম্বর রাত 10:30 নাগাদ কাটিহার থেকে ট্রেন ধরেন ওই ভদ্রলোক। রাতে স্ত্রীর সঙ্গে কথাও হয় ট্রেনে থাকাকালীন, কিন্তু তারপর সকাল থেকে সৌমিত্রবাবুর ফোন সুইচড অফ আসতে থাকে। ফলে সৌমিত্রবাবুর বাড়ির লোকেরা প্রথমে থানায় যান, তারপর থানার পরামর্শে তারা পৌঁছে যান হাওড়া জিআরপিতে। আর সেখানে পৌঁছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ির লোকেরা জানতে পারেন কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। খানিকটা বাদে সেই মৃতদেহ দেখতে গিয়েই মাথায় বাজ পড়ে সৌমিত্রবাবুর স্ত্রীর, কারণ তিনি দেখেন তার নিপাট ভদ্রলোক স্বামীকে কেউ যেন কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলে রেখে গেছে। কিন্তু একজন বিশেষভাবে সক্ষম তবলাবাদককে কে এভাবে খুন করবে? একজন বিশেষভাবে সক্ষম মানুষ আপার বাড়তেই বা উঠল কি করে? পুলিশ প্রথমে ভাবল এটা কোনো ভাড়াটে খুনির কাজ, কিন্তু সৌমিত্রবাবুর বাড়ির লোকেরা বললেন ওর কোনো শত্রুই নেই। তাহলে এমন নিরীহ একটা মানুষকে খুনটা করল কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কাটিহার থেকে হাওড়া অবধি 11টা স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হলো। পুলিশের পাশাপাশি বালির তবলাবাদকের রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডিও তদন্ত শুরু করলো। কিন্তু তখনও সিআইডি অফিসাররা ঘুণাক্ষরেও টের পাননি যে তারা যাকে খুঁজতে নেমেছেন তাকে ইতোমধ্যেই গুজরাট পুলিশের 100 জনের একটা টিম খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কেন? এবার সেটাই বলবো।
14 নভেম্বর 2024 গুজরাটের বাপি রেলওয়ে স্টেশনে শিরডি দাদার এক্সপ্রেস থেকে নামলো এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি। লোকটার বাঁ পা পোলিও আক্রান্ত, তাই সে পা টেনে টেনে হাঁটে। লোকটার পরনে একটা সাদা কালো রঙের সোয়েট শার্ট, গলায় মাফলার আর সঙ্গে একটা কালো রঙের ব্যাকপ্যাক। বাপি রেলওয়ে স্টেশন থেকে ওই লোকটা একটা লোকাল ট্রেনে চেপে পৌঁছলো উদ্ভাবা রেলওয়ে স্টেশনে। সেখানে বসে থাকতে থাকতেই হঠাৎই লোকটার চোখে পড়ল একটা মেয়ে তাকে দেখে হাসছে। মেয়েটা আদতে নিজের ফোন দেখে হাসছিল, কিন্তু লোকটা ভেবে বসলো তার পায়ের অক্ষমতা দেখে মেয়েটার বোধহয় হাসি পাচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে মাথায় আগুন জ্বলে উঠল লোকটার। খানিকটা বাদে মেয়েটা স্টেশন থেকে নেমে রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটা শুরু করতেই ওই লোকটাও তার পিছু নিল। আর তারপর সন্ধ্যের ফাঁকা রেলওয়ে ট্র্যাকে সে আচমকা ঝাঁপিয়ে পড়ল মেয়েটার ওপর। কিছুক্ষণ ধস্তাধস্তি চলল। মেয়েটা যতটা সম্ভব চেষ্টা করলো নিজেকে বাঁচাতে, কিন্তু পারল না। একটা পর্যায়ে পৌঁছে মেয়েটার গলা টিপে ধরল সেই লোকটা। এলো পাথাড়ি হাত পা ছুঁড়েও রক্ষা পেল না মেয়েটা। খানিকটা বাদেই সে দম বন্ধ হয়ে মারা গেল, কিন্তু মরেও রক্ষা পেল না মেয়েটা। খুন করার পর মেয়েটার মৃতদেহটাকে লোকটা টেনে নিয়ে গেল কাছের আমবাগানে। সেখানেই চলল ধন, একবার নয় বেশ কয়েকবার। তারপর নির্বিকার চিত্তে লোকটা ফিরে এলো স্টেশনে আর দুধ, মাজা, জল আর ফ্রুট স্যালাড কিনে উদ্ভাবা রেলওয়ে স্টেশনেই রাতের খাবার সারল সে। কিন্তু আচমকা লোকটার খেয়াল পড়ল সে নিজের সঙ্গে যে ব্যাকপ্যাকটা নিয়ে এসেছিল সেটা ওই মৃতদেহের পাশেই ফেলে রেখে এসেছে ভুল করে। কিন্তু ততক্ষণে স্থানীয় লোকেরা মেয়েটার মৃতদেহটা দেখে ফেলেছে। পুলিশ পৌঁছে গেছে ঘটনাস্থলে। শুরু হয়ে গেছে জিজ্ঞাসাবাদ। তাই লোকটা স্টেশনে বসেই অপেক্ষা করতে লাগলো ভিড় কমার, যাতে সে নিজের ব্যাগটা উদ্ধার করতে পারে। কিন্তু একটা সময়ের পর লোকটা বুঝতে পারলো ব্যাগ নিতে গিয়ে সে ধরা পড়ে যেতে পারে। তাই ওই ব্যাগটা ওখানে ফেলেই ট্রেন ধরে পালালো সে। কিন্তু কে এই লোকটা, কি তার আসল পরিচয়, আর কেনই বা সে হঠাৎ করে রেলওয়ে সিরিয়াল কিলার হয়ে উঠল, এবার সেটাই জানবো। লোকটার নাম রাহুল করমবীর জাট ওরফে ভোলু ওরফে ঈশ্বর জাট। 1994-95 সাল নাগাদ হরিয়ানার রোহতাক অঞ্চলে জন্ম। খুব ছোটবেলাতেই বাবা মারা যায় ভোলুর, ফলে টাকার অভাবে ক্লাস 4 এর পর আর পড়াশুনো এগোয় না। মাত্র 5 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয় ভোলুর বাঁ পা। ফলে সময় গড়ালে ভোলুর সেই পা খানিকটা ছোট হয়ে যায়, যে কারণে ওকে খুঁড়িয়ে হাঁটতে হতো। যদিও এতে ভোলুর চলাফেরায় খুব বেশি সমস্যা হতো না, কিন্তু পরবর্তীকালে এই শারীরিক বৈশিষ্ট্যই পুলিশের কাছে ওকে শনাক্ত করার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। ছোটবেলা থেকেই অসংযত এবং অপরাধপ্রবণ আচরণ করা শুরু করে ভোলু। মাত্র 11 বছর বয়সে সে নিজের থেকে ছোট একটা বাচ্চা ছেলেকে ইট দিয়ে আঘাত করে তার কান ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আর তার জেরেই ভোলুর পরিবারের লোকেরা ওকে বাড়ি থেকে বের করে দেয়। খেয়ে পরে বেঁচে থাকার জন্য অপরাধ জগতের নাম লেখায় ভোলু। প্রথমে ছোট ছোট চুরি, তারপর ছিনতাই, আর তারপর বয়স একটু বাড়তেই ডাকাতি শুরু করে সে। হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে ঘটা একের পর এক অপরাধের সঙ্গে যুক্ত হয় ভোলুর নাম। পুলিশের নথি অনুযায়ী সিরিয়াল কিলিংয়ে জড়ানোর আগেই ভোলুর বিরুদ্ধে অন্তত 13টা এফআইআর দায়ের হয়েছিল। 2018 সাল থেকে 2024 সালের মধ্যে সব মিলিয়ে প্রায় 22 মাস জেলে রাত কাটায় ভোলু। 2024 সালের শুরুর দিকে একটা ডাকাতি সংক্রান্ত মামলার সাজা শেষ করে যোধপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পায় সে। চুরি ডাকাতি করা ছাড়া স্থায়ী কোনো কাজ ছিল না ভোলুর। কখনো সে গুজরাটের একটা হোটেলে কাজ করেছে, কখনো হরিয়ানায় ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করেছে, আর বেশিরভাগ সময়টাই সে ভবঘুরের মতো রেল স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতো কিংবা ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াতো। মাদকাসক্ত ভোলু নেশার টাকা জোগাড় করতে অসহায় এবং একাকী যাত্রীদের টার্গেট করত। নিজের শারীরিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে সে প্রতিবন্ধীদের কামরায় যাতায়াত করত এবং সুযোগ পেলেই শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ত নিরপরাধ মানুষদের ওপর। ভারতবর্ষের বিশাল রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে ভোলুর এই যাযাবর জীবনযাপন তাকে ধরা ছোঁয়ার বাইরে করে তুলেছিল। কারণ আজ যদি ভোলু মালদায় থাকতো, তাহলে কাল সে পৌঁছে যেত বিহারে, পরশু সে চলে যেত মুম্বাইতে, আর তারপরের দিন ভোলু যাত্রা করত কর্ণাটকের পথে। কিন্তু মানুষ খুন করার নেশা কবে থেকে চাপলো ভোলুর মাথায়? আর কিভাবেই বা সে পুলিশের জালে ধরা পড়ার কয়েক ঘন্টা আগেও একজন মহিলাকে খুন ও ধর্ষণ করে পালাচ্ছিল? এবার সেই হাড় হিম করা খুনের ঘটনাগুলো সম্পর্কেই বলবো আপনাদের। পুলিশের রেকর্ড অনুযায়ী ভোলুর সিরিয়াল কিলিং এর সূত্রপাত 2024 সালের অক্টোবর মাসে। দিনটা ছিল অক্টোবর মাসের 20 তারিখ।
অন্ধ্রপ্রদেশের গুটি রেলওয়ে স্টেশনের আকাশে সেদিন দুপুর থেকেই ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। বিকেলের দিকে একটু ঝড় উঠতেই স্টেশন চত্বর খালি হতে শুরু করলো, আর সন্ধ্যার দিকে ঝমঝম করে নামলো বৃষ্টি। এইবার সেই অঝোর বৃষ্টির মধ্যেই 53 বছর বয়সী এক মহিলা ছাতা মাথায় দিয়ে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে এগোচ্ছিল স্টেশনের দিকে, কারণ মহিলাকে পরের লোকালে চেপেই বাড়ি ফিরতে হবে, নয়তো তারপরের ট্রেন সেই রাত 9টায়। লাইন ধরে হাঁটতে হাঁটতে আচমকা ওই মহিলা টের পেল কেউ একজন তাকে ফলো করছে। মহিলা হাঁটার গতি বাড়ালো। সে বুঝল পিছনে যে আছে সেও গতি বাড়িয়েছে হাঁটার। হঠাৎই একটা পাথর সোজা এসে লাগলো মহিলার পিঠে। ব্যথায় কুঁকিয়ে উঠল মহিলা এবং বসে পড়ল লাইনের ওপর। ব্যাস, তারপর আর কি, লোকটা ধরে ফেলল ওই মহিলাকে। আর কিছুক্ষণ বাদে যখন বৃষ্টি থামল, রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো ওই মহিলার ঠান্ডা নিথর মৃতদেহ। ময়না তদন্তের রিপোর্টে বলা হলো কেউ ওই মহিলাকে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারল মহিলার কানের দুল আর টাকার ব্যাগটা উধাও। এবার এটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না যে এই লোকটা আদতে কে ছিল। হ্যাঁ, 2024 সালের অক্টোবর মাসে এই খুন ও ধর্ষণ দিয়েই সিরিয়াল কিলিংয়ের জার্নি শুরু করেছিল রাহুল করমবীর জাট ওরফে ভোলু। ভোলু নিজের দ্বিতীয় খুনটা করে ঠিক এর 5 দিন পর, অর্থাৎ 25শে অক্টোবর 2024। বেঙ্গালুরু থেকে মুদ্রেশ্বর যাওয়া ট্রেনে সেদিন নিয়মমাফিক প্রতিবন্ধী কামরাতে উঠেছিল ভোলু। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর ভোলুর নজরে আসে বছর 35-এর একটি ছেলে। ছেলেটার গলায় পাতলা একটা সোনার চেন, মানিব্যাগটাও বেশ খানিকটা মোটা। রাতে ট্রেনে ওই কম্পার্টমেন্টে ভোলু আর ওই ছেলেটা ছাড়া আর কেউ ছিল না। আচমকাই নিজের ব্যাগ থেকে ছোট চাদরের মতো কিছু একটা বের করে হাতের মধ্যে পাকিয়ে নিয়ে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল ভোলু। ছেলেটা আপ্রাণ চেষ্টা করলো নিজেকে বাঁচানোর, কিন্তু ভোলুর সঙ্গে সে পেরে উঠল না। ট্রেন যখন মুদ্রেশ্বর স্টেশনে পৌঁছলো তখন রেলওয়ে কর্মীরা আতঙ্কে কেঁপে উঠল প্রতিবন্ধী কামরার মধ্যে একটা লাশ দেখে। ভোলু ততক্ষণে অন্য স্টেশনে নেমে গায়েব। 2024 সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহ। ভোলু বেছে নিল নিজের নেক্সট টার্গেট। পুনে কন্যাকুমারী এক্সপ্রেস সেদিন সোলাপুরে এসে থামতেই প্রতিবন্ধী কামরায় উঠে এলো এক মহিলা। তাকে দেখেই ভোলুর মধ্যেকার পাশবিক সত্তাটা জেগে উঠল। এরপর চলন্ত ট্রেনের মধ্যে ওই মহিলাকে ধর্ষণ করলো ভোলু। তারপর ওই মহিলার গলা টিপে তাকে হত্যাও করলো সে। এবার সিরিয়াল কিলাররা যখন খুন করার পর ধরা না পড়ে তখন তারা এই নৃশংস খেলায় ভীষণভাবে মেতে ওঠে এবং চূড়ান্ত বেপরোয়া হয়ে যায়। ভোলুও ঠিক সেটাই করে। নিজের পরবর্তী শিকার হিসেবে ভোলু বেছে নেয় গুজরাটের ভাপি স্টেশনের ওই মেয়েটাকে, যাকে খুন করার পর ভোলু স্টেশনে বসে দুধ, মাজা আর ফ্রুট স্যালাড খাচ্ছিল। গুজরাটের ওই 19 বছর বয়সী মেয়েটার অমন নৃশংসভাবে খুন ও ধর্ষণ গোটা সিস্টেমকে নাড়িয়ে দেয়। ভালসাদ অঞ্চলের পুলিশ এবং রেলওয়ে পুলিশ মিলে একটা জয়েন্ট সার্চে নামে। কিন্তু এদিকে পুলিশ যখন ভোলুকে হন্য হয়ে গুজরাটে খুঁজছে ততক্ষণে ভোলু পৌঁছে গেছে বিহারের কাটিহারে। 20শে নভেম্বর রাতে সে চেপে বসল ডাউন কাটিহার এক্সপ্রেসে। রাতের ট্রেনে প্রতিবন্ধীর কামরায় ভিড় ধরাতেই একজন বয়স্ক মানুষ আপত্তি জানায় ভোলুকে। সেই নিয়ে অল্প বিস্তর কথা কাটাকাটিও হয়। ব্যাস, তাতেই মাথায় খুন চেপে যায় রেলওয়ে সিরিয়াল কিলারের। খানিকটা বাদে ওই বয়স্ক মানুষটা যখন তন্দ্রাচ্ছন্ন তখনই ভোলু নিজের ব্যাগে থাকা ধারালো ছুরিটা বের করে ঝাঁপিয়ে পড়ে তার উপর। কিছুক্ষণের মধ্যেই ফালা ফালা হয়ে যায় ওই বয়স্ক মানুষটার শরীর, রক্তে ভিজে যায় তার জামা কাপড়। ভোলু সেই অবস্থাতেই ওই বয়স্ক লোকটাকে একটা চাদরে জড়িয়ে তুলে দেয় একটা সিটের আপার বার্থে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে কিছুক্ষণ বাদেই প্রাণ হারানো ওই বৃদ্ধ। রাত থাকতে থাকতেই আজিমগঞ্জে নেমে যায় ভোলু। তবে নামার আগে ওই বয়স্ক মানুষটার সঙ্গে থাকা 10,000 টাকা এবং তার স্মার্টফোনটা ছিনিয়ে নেয় ভোলু। পরের দিন ট্রেন যখন হাওড়া স্টেশনে ঢোকে জানা যায় ওই ব্যক্তি আদতে বালির তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর নিজের পরবর্তী শিকার হিসেবে ভোলু বেছে নেয় ম্যাঙ্গালোর এক্সপ্রেসে থাকা 46 বছর বয়সী এক মহিলাকে। তাও কবে? সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুন করার ঠিক 4 দিনের মাথায়, অর্থাৎ নভেম্বরের 24 তারিখ। সেকেন্দ্রাবাদ রেল স্টেশন থেকে ওই মহিলা ট্রেনে উঠতেই ভোলুর নজর পড়ে তার গলার সোনার হার এবং কানের দুলের দিকে, আর তার সঙ্গেই বিকৃত যৌন লালসা তো ছিলই। ট্রেনের মধ্যেই ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে ফেলে রেখে যায় ভোলু, আর সঙ্গে করে নিয়ে যায় ওই মহিলার গলার চেন আর কানের দুল। এবার ভোলুর খুন করার রোডম্যাপটা লক্ষ্য করে দেখুন। প্রথম খুন অন্ধ্রপ্রদেশে, দ্বিতীয় খুন কর্ণাটকে,
তৃতীয় খুন মহারাষ্ট্রে, চতুর্থ খুন গুজরাটে, পঞ্চম খুন বাংলায়, ষষ্ঠ খুন তেলেঙ্গানায়। অর্থাৎ 6টা আলাদা আলাদা রাজ্য, 6টা আলাদা আলাদা খুন। কিন্তু খুনের প্যাটার্ন এক, হয় ট্রেনের কামরা আর নয়তো স্টেশন চত্বর। আর ঠিক এখানেই ওভার কনফিডেন্সের চক্করে সবচেয়ে বড় ভুলটা করে বসে ভোলু। কি সেই ভুল? এবার সেটাই বলবো। 6টা রাজ্যের 6টা আলাদা আলাদা জায়গায় খুন। কখনো সেটা চলন্ত ট্রেনের কামরায়, কখনো স্টেশনের আশপাশে, কখনো মৃতদেহ উদ্ধার হচ্ছে কোনো নারীর, কখনো আবার লাশ পাওয়া যাচ্ছে কোনো পুরুষের। এবার বিষয়টা হলো, ভারতবর্ষের রেলওয়ে ডিপার্টমেন্টের কানেকশন খুবই স্ট্রং। এবার কেউ যদি 1 মাসের মধ্যে রেলওয়ে স্টেশনের আশপাশ দিয়ে কিংবা চলন্ত ট্রেনে 6খানা খুন করে বসে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা রেলওয়ে পুলিশের নজর কাড়বেই। গুজরাটে ওই 19 বছর বয়সী মেয়েটার ধর্ষণ ও খুন হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় সিসিটিভি ফুটেজ চেক করার কাজ। প্রায় 2000-এরও বেশি সিসিটিভি ফুটেজ চেক করে ফেলে সেখানকার পুলিশ অফিসাররা। আর সেই ফুটেজগুলো থেকে একজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের নজর কাড়ে। যেদিন ওই 19 বছর বয়সী মেয়েটি খুন হয়, সেদিনই স্টেশনে বসে একটা লোক কখনো মাজা, কখনো দুধ এই সব খাচ্ছিল, আর খালি এদিক ওদিক পায়চারি করছিল। মেয়েটার মৃতদেহের পাশ থেকে যে ব্যাগটা পাওয়া গেছিল, তার মধ্যে থাকা পোশাকের ধরনটাও ওই লোকটার পোশাকের ধরনের সঙ্গে মিলে যাচ্ছিল। এদিকে তখনই হঠাৎ পশ্চিমবঙ্গে এক তবলাবাদকের খুনের কথা জানতে পারে গুজরাট পুলিশ। সঙ্গে সঙ্গে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন জোনে যোগাযোগ করে এবং গত কয়েক মাসে ট্রেনে বা ট্রেন স্টেশনের আশপাশে ঘটা এমন অপরাধের ডেটা চেয়ে পাঠায়। তাতেই দেখা যায় গত 1 মাসের মধ্যেই এমন 5টা খুনের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ওই 5 রাজ্যের পুলিশ, ভুল বললাম, 7 রাজ্যের পুলিশ, কারণ ততদিনে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল রাজস্থান এবং ওড়িশার পুলিশও। মোট 7 রাজ্যের পুলিশ এবং রেলওয়ে পুলিশ মিলে 100 জনের একটা টিম গঠন করে জোরদার তদন্ত শুরু করে। গুজরাটে সিসিটিভিতে চিহ্নিত হওয়া ওই লোকটার পরিচয় খুঁজতে গিয়ে একটা ফেস রেকগনিশন সফটওয়্যারের মাধ্যমে পুলিশ জানতে পারে সে কিছু মাস আগেই সুরাটের একটা জেলে বন্দী ছিল। এইভাবেই প্রথমবার পুলিশের হাতে আসে রাহুল করম্বীর জাট ওরফে ভোলুর নাম। কিন্তু ভোলু তখন কোথায়? হাওড়া জিআরপি এবং সিআইডি মিলে ওঁত পেতে বসেছিল মৃত সৌমিত্র চট্টোপাধ্যায় চুরি যাওয়া ওই ফোনটার টাওয়ার লোকেশনের ওপর। তদন্তে দেখা যায় 21শে নভেম্বর সেই মোবাইলের টাওয়ার লোকেশনটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রেলওয়ে ট্র্যাক ধরে এগোচ্ছে। জিআরপি অনুমান করে সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুন করার পর ভোলু হয়তো এর্নাকুলাম এক্সপ্রেসে উঠেছিল। তবে তামিলনাড়ুর সালেমে পৌঁছে ওই ফোনটা আনরিচেবল হয়ে যায়। ওদিকে ভোলু ততক্ষণে সালেম থেকে ট্রেনে চেপে পৌঁছে যায় সেকেন্দ্রাবাদে। 24শে নভেম্বর রাত 1টা থেকে 1:30 নাগাদ সেকেন্দ্রাবাদ স্টেশনে ওই মহিলাকে খুন করার পরেই ভোলু আবার ট্রেন বদলায়। তার পরবর্তী গন্তব্য হয় গুজরাট। কিন্তু ভোলু জানতো না যে ততক্ষণে গুজরাট পুলিশের প্রতিটা থানায়, প্রতিটা চৌকিতে এবং প্রতিটা রেলওয়ে স্টেশনে ভোলুকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে পুলিশ। 25শে নভেম্বর দুপুরের দিকে আবার ভাপি রেলওয়ে স্টেশনে পৌঁছয় ভোলু। কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। তারপরই ভালসাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ করণরাজ ভাগেলার নেতৃত্বে ভালসাদ পুলিশের একটা টিম ভাপি রেলওয়ে পুলিশের সঙ্গে একটা যৌথ অপারেশন চালায়। ফলে পুলিশের হাতে ধরা পড়ে ভোলু। ডোজ একটু কড়া হতেই পুলিশের কাছে ঝরঝর করে নিজের সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেয় সে। ভোলুর কাছ থেকে উদ্ধার হয় মৃত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল ফোনও। সেই খবর পেতেই আমাদের রাজ্যের একটা টিম পাড়ি দেয় ভালসাদে। তারপর আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদন অনুযায়ী ভোলুকে গুজরাট থেকে আমাদের রাজ্যে নিয়ে আসা হয়েছিল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুনের অপরাধে। আপাতত জেলেই দিন কাটছে ভোলুর। তার মাথায় এখন 2খানা খুন এবং 4খানা খুন ও ধর্ষণের মামলা চলছে। মাত্র 1 মাসের মধ্যেই ভারতীয় রেলওয়ে ত্রাস হয়ে ওঠা রাহুল করম্বীর জাটকে ধরতে সমস্ত রাজ্যের পুলিশ মিলে যেভাবে জয়েন্ট অপারেশন চালিয়েছিল, তাতে একটা কথাই প্রমাণ হয় যে পুলিশ চাইলে সব পারে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।